আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দ্রুত প্রত্যাবাসন সহ রোহিঙ্গা সংকট সমাধানের প্রধান উপদেষ্টা ৭ দফা প্রস্তাব। একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় জেএমপি কমিশনারকে শোকজের সিদ্ধান্ত। ভোটের জন্য দেশের মানুষ মুখিয়ে আছে বলে বিএনপির মন্তব্য। সংস্কারে অগ্রগতি না হওয়ায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির সংশয়। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচির প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাখাইনের শান্তি কার্যক্রম শুরুসহ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলা ৩ দিনের আন্তর্জাতিক সংলাপে তিনি বলেছেন, একটি জাতিকে সম্পূর্ণ নির্মূলের হাত থেকে রক্ষা করতে হলে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মিয়ানমারের সামরিক বাহিনী সহ রাষ্ট্রের বিরূপ আচরণ ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সংকট সমাধানে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ। অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা। সংলাপের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতিকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এরপরেও ২০১৭ সালে এবং এরও আগে মানবিক কারণে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। রাইট টু রিটার্ন to their own home and homeland has to be secured and sustainable return to their homes in Rakhine as soon as possible. রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুততার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহায়তা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ নিশ্চিত করতে হবে। এই ইস্যুতে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম স্থাপন করতে হবে। আসিয়ান সহ প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মহলকে সহায়তা করতে হবে। জাতিগত নিধনের বিরুদ্ধে অবস্থান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক আদালতে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে এখন ভালো পরিবেশ রয়েছে। এ কারণে সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে। We have announced the time for election and the country has come to this. ১ বছর আগে দেশ এমন ছিল না। দেশ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এ কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছি। সংলাপে জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হবে। এতে অংশ নেবে ১৭০টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লাখো রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে রোহিঙ্গাদের সাহায্য করায় বাংলাদেশের পাশাপাশি এই অঞ্চলের অন্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তারা বারবার মানুষের পাশে আছে, বিশেষ করে রোহিঙ্গা সহ বিভিন্ন জাতিগোষ্ঠী যারা সংঘর্ষ ও সহিংসতার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বার্মার মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায় আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে। মিয়ানমারে বাস্তুচ্যুত হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর কক্সবাজারে আসার ৮ বছর আজ।
2017 সালের 25শে আগস্ট মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করেন রোহিঙ্গারা। সে সময় 12 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেন। তাদের নিজ দেশে ফিরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাস দমনের নামে 2017 সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালায় সে দেশের সেনাবাহিনী। সে বছর 25শে আগস্টের পর 2-3 মাসের মধ্যে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেন 7.5 লাখ রোহিঙ্গা। এরপর আসেন আরও কয়েক লাখ। জাতিসংঘের তত্ত্বাবধানে তাদের খাবার সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব, জাতিগত পরিচয়, জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে গিয়ে আবারও দমনপীড়নের মুখে পড়বেন তারা। এছাড়া রাখাইনে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের মধ্যে মিয়ানমারে ফিরতে নারাজ রোহিঙ্গারা। আর মুসলমান নেড়ে মারি ফেলে ফুরাই ফেলে আর পরান বাঁচাই ফেলা জাত দিয়ে রাখি যে এখনো এটা জুলুম দিনে জুলুম চলে। নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চাইছেন রোহিঙ্গা নেতারা। ইয়ান ইন্টারন্যাশনাল কমিউনিটির সলিডারিটি লাইব তো তারা সলিডারিটি নদাহনো জরিয়া বাংলাদেশের লাকাম ফুঁজো গিয়ে গুই মতো রোহিঙ্গা দেশ সারানো রোহিঙ্গা দেশ আরকান হেতল রোহিঙ্গা আরকান মাঝ এখন যাবেলা নাল। জনপ্রতিনিধি ও বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হওয়ায় রোহিঙ্গা শিবিরে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। চাঁদাবাজি, মাদক, অপহরণ, মুক্তিপণাদায় সহ নানা অপরাধের সাথে তারা জড়িত, যার কারণে আমরা সবসময় একটা আতঙ্কে দিন যাপন করছি। রোহিঙ্গারা এখনো তাদের দেশে তারা ফেরত যেতে চায় এবং তাদের ফেরত যাওয়ার জন্য যা যা এনজাম করবার দরকার সে কোনো এনজাম কোনো জাতিপুঞ্জ কোনো জাতিগোষ্ঠী এখনোভাবে ঠিকঠাক করতে পারেনি। মর্যাদা, ন্যায় বিচার ও মানবাধিকারের ভিত্তিতে প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি এলএমজি 5 লাখ টাকা, কাটার রাইফেল 1 লাখ, পিস্তল ও শটগানের জন্য 50,000 টাকা এবং প্রতি গুলির জন্য 500 টাকা দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে। রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় গাজীপুরের পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে, এর হলো মেইন। জনগণ, আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। হাতিয়ারগুলি উদ্ধারের জন্য আমরা একটা অ্যামাউন্ট ঘোষণা করব, ওই পুরস্কার, এই পুরস্কারের পরিমাণটা আপনাকে এখন জানাই দিচ্ছি। যে আপনারা যদি, আপনারাও কিন্তু ইনক্লুডেড, আমরা সবাই যদি একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএমজির ক্ষেত্রে 1 লাখ, এলএমজির ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মঈন খান। পরে তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরাচারী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেছেন, বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছা মতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে, এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না। তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে
তারা যদি খারাপ কাজ করে 5 বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রদান ও গণপরিষদ নির্বাচনের দাবি আবারও জানিয়েছেন তিনি। মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের তারিখ নিয়ে কখনো পক্ষ বিপক্ষ করেনি এনসিপি। সংস্কার ও বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাতে আপত্তি নেই উল্লেখ করে তিনি বলেন, সংস্কারই এনসিপির প্রধান এজেন্ডা। সংস্কারের পরই নির্বাচন নিয়ে ভাববে এনসিপি। জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি এর বাইরে গিয়ে কোনো ধরনের নির্বাচন হবে সেটা আমার কাছে মনে হচ্ছে না, সেটা বাস্তবিক হবে। এবং আমরা প্রথম থেকেই কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ বিপক্ষ করি নাই। আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই। ফলে নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই আসলে গাল গল্প, আসন সমঝোতা, এগুলোও মিথ্যা প্রোপাগান্ডা, গুজব ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ, সেখানে সফলতা লাভ বা সেগুলোর থেকে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। সংসদীয় আসনের খসড়া সীমানার উপর দাবি আপত্তি নিয়ে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের শুনানি চলছে। শুনানিতে বাগেরহাটের বাসিন্দারা বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে 4টি আসন ছিল। একটি আসন কমানো নির্বাচন কমিশনের জনবিরোধী সিদ্ধান্ত। ইসির এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হবে। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার ও কমিশন সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্বিতীয় দিন সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির 20 আসন নিয়ে শুনানি হবে। চলবে 27শে আগস্ট পর্যন্ত। এই 4 দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 39টি সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। আপনাদের উচিত ছিল গণশুনানি করে এই ডিসিশনটা নেওয়া। এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক হচ্ছে যে শরণখোলা হচ্ছে বন্যা কবলিত এলাকা, সুন্দরবন ঘেঁষা একটা এরিয়া। সেখান থেকে যদি মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জে একটা আসন করা হয়, তাহলে এই এলাকার হেডকোয়ার্টারটা হবে মোংলা পোর্ট, মোংলা সদরটা হবে। তাহলে কি হবে, শরণখোলার যে ডেভেলপমেন্টটা টোটালি ব্যাহত হবে এবং সেখানে যে অবস্থা আরও করুণ পরিণত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর অনাস্থার কারণে রাষ্ট্র সংস্কারের কাজ ঠিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নিউ ইয়র্কে কনসুলেট জেনারেল কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, আগামীতে যে দলই ক্ষমতায় আসুক, 5ই আগস্টের পর চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে তারা যাতে এগিয়ে নিয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, সরকার গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, মিডিয়াগুলোতেও নতুনত্ব আশা করেন উপদেষ্টা। সে সময় কনসুলেট কার্যালয়ের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ ও ভাঙচুর আইনিভাবে মোকাবেলা করার পরামর্শ দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ের মিনিস্টার গোলাম মর্তুজা এবং নিউ ইয়র্কের কনসাল জেনারেল ছিলেন। 5ই আগস্টে সরকার পতন হলো এবং 8ই আগস্টে নতুন সরকার গঠিত হলো, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এবং ওখানে আমাদের 3টা প্রতিশ্রুতি ছিল জনগণের প্রতি, যে সংস্কার, বিচার এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা আমরা বলছি। প্রথম থেকে এই আলোচনাটা রাজনৈতিক দলগুলোর এক ধরনের, আমি মনে করি, অনাস্থা এবং এক ধরনের যেই বাংলাদেশের ইতিহাসের যেই আমাদের পাপগুলো আছে, এই জন্য আমাদের এক ধরনের টেনশন বিরাজ করতেছিল। ওই টেনশনের ফলশ্রুতিতে দেখা গেছে যে আমাদের কোনো কার্যক্রমকে আমরা আসলে সম্মিলিত। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজধানীতে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ চলছে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটাক্ষ করার অভিযোগ এনে রোববার রাত 2টায় সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা ফজলুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলেন, ফজলুর রহমানকে গ্রেপ্তার না করা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান কর্মসূচি চলবে। সড়কের মাঝখানে অবস্থান নেয়ার কারণে যানজট তৈরি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে যেতে বলেন। এরপর তারা দুদকের সামনে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে প্রকৃত অর্থেই শিক্ষার্থী বান্ধব করে তোলার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল। দলীয় ভোটাভুটির মাধ্যমে প্যানেল নির্ধারণ, সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা ও শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে কোনো কিছুর বিষয়ে জিরো টলারেন্সের কথা বলছেন ডাকসুর নির্বাচনী সংগঠনের মনোনীত প্রার্থীরা। এসব বিষয়ে ভোটাররা সাদরে গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন তারা। মিথিলা নাজরিনের রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে জমজমাট পরিবেশ। শিক্ষার্থীদের কল্যাণে প্যানেল সদস্যদের নানা প্রতিশ্রুতি নিয়ে এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশের উদ্যোগও নিচ্ছে ছাত্রদল সহ সব প্যানেল। পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় নিশ্চিত করা, গণরুম গেস্টরুম কালচারকে জিরো টলারেন্স এবং গবেষণা ও সহশিক্ষা কার্যক্রম জোরদারে তাগিদ প্রার্থীদের। আমরা কিন্তু আমাদের দলের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ এবং সেন্ট্রালের নেতৃবৃন্দের ভোটাভুটির মধ্য দিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম আমরা দলে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হয়ে এবার ডাকসুতে নির্বাচন করার জন্য আমরা এসেছি। সুতরাং আমাদের প্যানেলটা নিঃসন্দেহে যতগুলো প্যানেল হয়েছে সব থেকে আলাদা। আমরা সবসময় প্রকাশ্যে রাজনীতি করেছি, কখনো গুপ্ত হয়ে রাজনীতি করিনি। আমরা কখনো কারো আনুকূল্যে হলে থাকার চেষ্টা করিনি, কারণ আমরা জানি হলে থাকতে হলে এখানে আমাদের দমন হতে হবে, নিষ্পেষণের শিকার হতে হবে। সেই জন্য আমরা রাজপথে থেকেছি, কিন্তু তবুও ছাত্রলীগের আনুকূল্যতা কখনো নেই। এই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে পিক অ্যান্ড চুজ করবে বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দমন-পীড়নের কথা তুলে ধরে প্রার্থীরা আশা প্রকাশ করে বলেন, সব গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানকে ভোটাররা সাদরে গ্রহণ করবেন। আমাকে প্রথম বর্ষেই বাংলাদেশ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দেয় এবং আমি দীর্ঘদিন 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আবারও হলে উঠি এবং এই দীর্ঘটা সময় আমি মেসে বাইরে ছিলাম। এবং আসলে আমাদের ক্যাম্পাস জীবনটা অনেক সংখ্যাময় ছিল। ক্লাস করতে সমস্যা ছিল, পরীক্ষা দিতে সমস্যা ছিল এবং জাতীয় রাজনীতিতে যখনই অস্থিরতা হতো তখনই ছাত্রলীগ দ্বারা আমাদের কোণঠাসা করার চেষ্টা করা হতো। সেই সব প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই কিন্তু আমরা আজকের এই জায়গায় এসেছি। শিক্ষার্থীদের কল্যাণে নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন ছাত্রদলের মনোনীত প্রার্থীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে 7 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ। বরিশাল থেকে গ্রেপ্তারের পর তহিদ আফ্রিদি সিআইডির হেফাজতে আছেন বলে জানানো হয়েছে। দুপুরের পর তাকে আদালতে হাজির করা হবে। রোববার রাত 10:30টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে বরিশাল থেকে ঢাকায় আনা হয়। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে বৃক্ষরোপণ অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেয়া হয় নানা জাতের গাছের চারা। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সবুজায়ন কর্মসূচিকে স্বাগত জানান বিশিষ্টজনরা। শেখ সেলিমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সারা দেশের মতো ঝিনাইদহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঝিনাইদহ এমন একটি জেলা যেটা কৃষি নির্ভর একটি স্থান। যে কাজটি গাছ করছে সেটি হচ্ছে এই মাটির উর্বরতা বাড়াচ্ছে। সুতরাং একটি গাছ অনেকভাবে কিন্তু আমাদের উপকার করছে। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর ধরে 10 জন মানুষকে কিন্তু অক্সিজেন দিচ্ছে। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে
এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজায়নে নতুন প্রজন্মকে যুক্ত করতে বাংলালিংকের সহযোগিতায় জেলার টুডেস ইংলিশ ভার্সন স্কুল ও ঝিনাইদহ মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ বনজ ও ঔষধি গাছের চারা। গাছ আমাদের জন্য অনেক উপকারী, একসাথে সবাই গাছ লাগাই যাতে আমাদের বাংলাদেশটা প্রকৃতি বাংলাদেশ হিসাবে গড়ে ওঠে। প্রকৃতি ও জীবনযাত্রাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে গাছ উপহার দেওয়ার জন্য। বাংলালিংক একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এর সাথে, আশা করি এটা আরো কন্টিনিউ হবে এবং দেশ আমাদের আরো সবুজময় হয়ে যাবে। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগের প্রশংসায় সুধীজনরা। বৃক্ষরোপণই করছি না কিংবা বৃক্ষ বিতরণই করছি না, পাশাপাশি বৃক্ষ পরিচর্যার বিষয়টা আমরা তুলে ধরছি। বাংলাদেশকে আমরা যে সবুজের সামনে ভরে তুলতে চাই সেটাও অনেকটা কার্যকরী ভূমিকা আপনারা করতে পারবেন। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে, তার মধ্যে বৃক্ষরোপণ একটা বড় অংশ। পরিবেশ রক্ষার্থে ছাত্রীদেরকে সচেতন করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। অধিক বৃক্ষরোপণে চারপাশ যেমন সবুজ শ্যামল হবে, তেমনি ত্বরান্বিত হবে আর্থসামাজিক উন্নয়নও। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ এবারে নিটল টাটা কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে এবার চায়ের উৎপাদন রেকর্ড 2 কোটি কেজি ছাড়িয়ে যাবে বলে আশা করছে চা বোর্ড। গত মৌসুমের চেয়ে এবার দামও ভালো পাচ্ছেন চাষি, তবে সমতলের চায়ে নতুন মড়কসহ নানা সংকটে বেড়েছে উৎপাদন খরচ। এবারে প্রকৃতি সংবাদ। চ্যানেল আই সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার পর নোয়াখালীতে বিদ্যালয়ের পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন পরিবেশ উপদেষ্টা। জেলার বেগমগঞ্জের চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাসেরও বেশি সময় জলাবদ্ধতা নিরসন হওয়ায় খুশি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। দ্রুত প্রত্যাবর্ষণ সহ রোহিঙ্গা সংকট সমাধানের প্রধান উপদেষ্টা 7 দফা প্রস্তাব, একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা। রাস্তা বন্ধ করে চলাচলের ঘটনায় জিএমপি কমিশনারকে শোকজের সিদ্ধান্ত। ভোটের জন্য দেশের মানুষ মুখিয়ে আছে বলে বিএনপির মন্তব্য। সংস্কারে অগ্রগতি না হওয়ায় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এনসিপির সংশয়। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।